Recording in progress. আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাস। স্ক্রিন দেখা যাচ্ছে কিনা, যদি স্ক্রিন দেখতে পান এবং সাউন্ড যদি শুনতে পান একটু আনমিউট করে জানাবেন, ইয়েস লিখবেন, ওয়াই লিখলেই বলবেন। তাহলে প্রথমে আমরা দেখব যে হোয়াট ইজ ইকোনমিক্স। তো আমরা প্রথমে দেখি যে আসলে ইকোনমিক্স কি, আমরা কেন ইকোনমিক্স আলোচনা করব, ইকোনমিক্স এর মূলে কি আছে সে জিনিসগুলো আমরা দেখব। আমরা প্রথমে ডেফিনিশনে দেখতেছি যে ইকোনমিক্স ইজ দ্য স্টাডি অফ হাউ সোসাইটি ম্যানেজেস ইটস স্কার্স রিসোর্স। এই জিনিসটা ফোকাস করব আমরা অনেক। আমাদের রিসোর্স হচ্ছে স্কার্স, বাট আমাদের হচ্ছে ওয়ান্ট বা অভাব, চাওয়া পাওয়া হচ্ছে একবারে আনলিমিটেড। এখানে কেউ আছেন যারা হচ্ছে অভাব নাই, সুখী মানুষ আছেন? আচ্ছা, তাহলে আমাদের প্রত্যেকের অভাব আছে, কেউ কোনো না কোনো ভাবে আসলে দুঃখী, আবার সবাই সুখী। তো এই হচ্ছে আমাদের যে স্কার্স রিসোর্স আছে, আমরা এই স্কার্স রিসোর্স ম্যানেজ করে কিভাবে আমাদের ডে বাই ডে আমাদের দৈনন্দিন জীবনে আমরা কিভাবে অপটিমাম ডিসিশন নিতে পারি, ঠিক আছে, কিভাবে আমার প্রফিট অথবা হচ্ছে আমার ইউটিলিটি বা সন্তুষ্টি সেটা আমি অপটিমাইজেশন করতে পারবো সেটাতে। তাহলে আমাদের অর্থনীতি হলো সমাজ কিভাবে তার সীমিত সম্পদ, এই সীমিত সম্পদটা কিভাবে হচ্ছে ম্যানেজ করব সেটার আমাদের ডিসকাশন। তার মানে আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, হ্যাঁ, একটা বেবি যখন জন্মগ্রহণ করলো সেখান থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত, মানুষ মারা গেলেও সে যে ধর্মেরই শেষ কাজের জন্য কিন্তু কোনো না কোনো ভাবে টাকার প্রয়োজন হয়, তাই না? তার মানে একটা বার্থ থেকে শুরু করে ডেথ পর্যন্ত আমাদের এই অর্থ প্রয়োজন হচ্ছে, এবং এই অর্থটাকে আমরা কিভাবে ম্যানেজ করব। এখন মানি ম্যানেজমেন্ট কিন্তু একটা খুবই ক্রুশিয়াল জিনিস বর্তমান সমাজে। হ্যাঁ, তাহলে আমরা এই জিনিসগুলো কোর্সে আমরা দেখা। ওকে, আরেকটু ডিটেলস যদি আমরা এখানে দেখি যে আমাদের ইকোনমিক্স হচ্ছে একটা সোশ্যাল সায়েন্স, ঠিক আছে, যেটা হচ্ছে আমাদের সীমিত সম্পদ ব্যবহার করে আমাদের যে অসীম অভাব আছে এটার জন্য আমরা কিভাবে কোনো কিছু উৎপাদন করব, এগুলো আমরা প্রত্যেকটা ডিটেলস দেখব। সেটা কে পাবে, কার মাধ্যমে আমরা বন্টন করব, এই জিনিসটা কিভাবে হচ্ছে আমরা মানে কনজিউম করব, এই জিনিসগুলো নিয়ে আমরা হচ্ছে অর্থনীতি আলোচনা করব। মেজর দুইটা পার্ট, একটা হচ্ছে মাইক্রো ইকোনমিক্স এবং একটা হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্স। তো আমরা এই কোর্সটাতে মাইক্রো ইকোনমিক্স নিয়ে ডিল করব। আমরা যখন মাইক্রো ইকোনমিক্স বলছি, আমরা যখন মাইক্রো ইকোনমিক্স পড়বো, মাইক্রো ইকোনমিক্স ইজ অল অ্যাবাউট স্কারসিটি, ঠিক আছে। এই যে আমাদের হচ্ছে স্বল্পতা, মাইক্রো ইকোনমিক্স ইজ অল অ্যাবাউট স্কারসিটি। আমরা পুরো মাইক্রো ইকোনমিক্স কোর্সটা যে ডিল করব এটার আমাদের মূলে আছে হচ্ছে স্বল্পতা। যদি আমাদের স্বল্পতা না থাকতো আমাদের মাইক্রো ইকোনমিক্সের ডিসকাশন করার কোনো প্রয়োজন হতো না। আমাদের রিসার্চ যেহেতু সীমিত, আমাদের হচ্ছে স্বল্পতা আছে, আমাদের অভাব অনেক, তো কিভাবে সমাজ হচ্ছে সীমিত সম্পদ দিয়ে তাদের অসীম অভাবগুলো ফিল আপ করবে সেই জিনিসটি আলোচনা। কারণ আমরা বলছি মাইক্রো ইকোনমিক্স ইজ অল অ্যাবাউট স্কারসিটি, আমরা ব্যষ্টিক অর্থনীতিতে পুরো জিনিসটা আলোচনা করব স্বল্পতা নিয়ে। এরপরে আমরা যখন ম্যাক্রো ইকোনমিক্স আলোচনা করব, এখানে আমরা মাইক্রো ইকোনমিক্সে একজন ব্যক্তির বা একজন হাউস হোল্ড তার হচ্ছে অ্যানালাইসিস করব, সে হচ্ছে কিভাবে কনজাম্পশন করতেছে, কিভাবে সেভিংস করতেছে। আর যখন ম্যাক্রো ইকোনমিক্সে আসবো, এরকম সকল মানুষ, হ্যাঁ, মানে যত আছে সবাইকে হচ্ছে যখন একসাথে করব, বা আমাদের যে হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান আছে বা ফার্ম আছে, একটা ফার্ম নিয়ে যখন আলোচনা করতেছি তখন মাইক্রো ইকোনমিক্স, যখন সকল ফার্ম নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের সামষ্টিক বা ম্যাক্রো ইকোনমিক্স। যে অনেক ভারী কথাবার্তা, তারপরে আমি খুব সংক্ষেপে একটু বলি। আমাদের এই ইকোনমিক্সে আমরা দুইটা এজেন্ট নিয়ে কাজ করব, দুইটা প্রতিনিধি, একটা হচ্ছে ভোক্তা আর একটা হচ্ছে যারা উৎপাদন করতেছে, উৎপাদক, বা আমরা এখানে যদি বলি একটা হচ্ছে কনজিউমার আর একটা হচ্ছে প্রোডিউসার। তাহলে একজন কনজিউমার সে সব সময় তার ইউটিলিটি নিয়ে কাজ করবে, হ্যাঁ, ইউটিলিটি আমরা আলোচনা করব, উপযোগ। প্রোডিউসার সে তার হচ্ছে প্রোডাকশন নিয়ে কাজ করবে, কিভাবে সে উৎপাদন করবে। তা আমাদের যে টাকা আছে সেটা আমরা খরচ করে আমাদের উপযোগ সর্বোচ্চ করব, আর যে হচ্ছে উৎপাদন করবে সেও সবকিছু ব্যবহার করে উৎপাদন করে তার লাভ হচ্ছে সর্বোচ্চ করবে। তার মানে কনজিউমার ম্যাক্সিমাইজ হিজ ইউটিলিটি সাবজেক্ট টু হিজ বাজেট কনস্ট্যান্ট, বা হচ্ছে তার যে টাকা পয়সা আছে, প্রোডিউসারও ম্যাক্সিমাইজ করবে তার প্রফিট সাবজেক্ট টু হিজ বাজেট কনস্ট্যান্ট। এই জিনিসগুলো মাইক্রো ইকোনমিক্স আমরা এই এজেন্ট গুলো নিয়ে আলোচনা করব, কনজিউমার এবং প্রোডিউসার নিয়ে আমরা আলোচনা করব। চলেন তাহলে আমরা এখন দেখি যে অর্থনীতির আসলে সমস্যা কি, ফান্ডামেন্টাল ইকোনমিক্স প্রবলেম কোনগুলো। হ্যাঁ, যে অর্থনীতির মৌলিক সমস্যা যেগুলোকে আমরা বলি ফান্ডামেন্টাল ইকোনমিক প্রবলেম। তাহলে আমরা দেখবো যে আমাদের ফান্ডামেন্টাল প্রবলেম কোনগুলো। এক নম্বরে আমরা বলতেছি আমরা কোন প্রোডাক্ট হচ্ছে উৎপাদন করব, বা আমরা যেটাকে বলি হোয়াট টু প্রোডিউস, এগুলো আমরা বিস্তারিত দেখব। তারপরে এটা আমরা কিভাবে তৈরি করব, হাউ টু প্রোডিউস। দেন আমরা দেখবো এটা সমাজের কোন শ্রেণীর মানুষ পাবে, এটা কি রিচ পার্সনরা পাবে নাকি হচ্ছে পোর পার্সন পাবে, তার মানে ফর হুম টু প্রোডিউস। ঠিক আছে, আমাদের এই আপনাদের যাদের অনার্স ফার্স্ট ইয়ার আপনাদের এরকম প্রশ্ন দিবে যে অর্থনীতির মৌলিক সমস্যা কয়টু কি। অর্থনীতির মৌলিক সমস্যা হচ্ছে তিনটি। একটা হচ্ছে হোয়াট টু প্রোডিউস, আমরা কোন দ্রব্য উৎপাদন করব, আমরা কি ফুড প্রোডাকশন করব, খাদ্য নাকি হচ্ছে ক্লথ। এরপর আমরা এটা কিভাবে তৈরি করব, আমরা এটা কি লেবার বেশি নিব নাকি ক্যাপিটাল নিব,
মানে আমরা শ্রমিক বেশি ব্যবহার করব নাকি হচ্ছে পুঁজি বেশি ব্যবহার করব, আমাদের মেশিন বেশি ব্যবহার করব। হ্যাঁ, এগুলো আমরা আস্তে আস্তে দেখবো, ভয় পাওয়ার কিছু নাই। আর এটা কি পুয়ার ক্লাস মানুষেরা পাবে নাকি রিচ ক্লাস পিপলরা পাবে? তাহলে আমাদের এই হচ্ছে অর্থনৈতিক সমস্যা, যে আমরা প্রথমে সিদ্ধান্ত নিব যে আমরা কি দ্রব্য তৈরি করব, তারপরে ডিসিশন নিব এইটা আমরা কিভাবে তৈরি করব, ক্যাপিটাল বেসড নাকি হচ্ছে লেবার বেসড। যদি আমরা ক্যাপিটাল ইন্টেন্সিভ করতে চাই সেটার মেকানিজম একরকম, যদি আমরা লেবার ইন্টেন্সিভ করতে চাই সেটার মেকানিজম হবে একরকম। আমরা যখন লেবার বেশি ব্যবহার করব সেটাকে আমরা বলবো লেবার ইন্টেন্সিভ, যখন আমরা ক্যাপিটাল বেশি ব্যবহার করব সেটাকে আমরা বলবো ক্যাপিটাল ইন্টেন্সিভ। আর আমরা ডিসিশন নিয়ে ফেললাম যে আমি আইফোন তৈরি করব নাকি শাওমি মানে রেডমি ফোন ইউজ করব। তো রেডমির একরকম প্রাইস হবে আর ম্যাকের একরকম কি হবে প্রাইস। তাহলে এটা নিবে হচ্ছে ধনী পিপল আর এটা নিবে সাধারণত কি মিডিল ক্লাস পিপল বা জেনারেল পিপল। এই তো জাস্ট আমি বোঝানোর জন্য বলতেছি, কেউ অন্যভাবে নেবেন না। তাহলে আজকে আমরা ইকোনমিক্সের একবারে প্রথম একটা যে জিনিস হচ্ছে বর্ণনা করা শিখবো সেটা হচ্ছে আমাদের প্রোডাকশন পসিবিলিটি কার্ভ। এটাকে বলা হয় পিপিএফ। ঠিক আছে, সংক্ষেপে যে এখান থেকে একটা পি নিবেন, এখান থেকে একটা পি আর এখান থেকে সি, প্রোডাকশন পসিবিলিটি কার্ভ, অথবা এটাকে বলা হয় পিপিএফ, প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার। তো যাই হোক, সেটা হচ্ছে প্রোডাকশন পসিবিলিটি কার্ভ হোক বা প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার হোক, এইটা নিয়ে আমাদের ঝামেলা নাই। এখন এই জিনিসটা আমরা বোঝার চেষ্টা করব যে জিনিসটা আসলে কি। তাহলে উৎপাদন সম্ভাবনা হচ্ছে যে আমরা সূচি বলতেছি, যেটা দেখেই বোঝা যাচ্ছে এটা একটা টেবিল। এই টেবিলটাকে বলা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা, সূচি। তো এই সূচি থেকে ব্যবহার করে আমরা এখানে একটা ফাঁকা জায়গা রেখেছি যেখানে আমরা বলতেছি আমরা উৎপাদন সম্ভাবনা রেখা হচ্ছে নির্ণয় করব। ঠিক আছে, তাহলে দেখেন আমরা যে সম্ভাবনাগুলো চিন্তা করতেছি, এই সম্ভাবনাগুলোতে আমরা হচ্ছে বলছি যে আমরা হচ্ছে খাদ্য তৈরি করব। একটু আগে আমরা পড়ে আসলাম না যে আমাদের অর্থনৈতিক সমস্যা কি, আমরা কি তৈরি করব, খাদ্য তৈরি করব না বস্ত্র তৈরি করব, সে ডিসিশন আমরা নিয়েছি, সের একটা আমরা সম্ভাবনা দেখতেছি। হ্যাঁ, তো প্রথমে যে জায়গাটায় আমরা ফোকাস করব, এ বিন্দুতে দেখেন খাদ্য উৎপাদন আমরা বলছি করব না। হ্যাঁ, যে খাদ্য উৎপাদন করব না, তাহলে আমি সর্বোচ্চ ক্লথ তৈরি করতে পারবো। আবার এফ বিন্দুতে দেখেন আমরা কোনো রকম হচ্ছে বস্ত্র তৈরি করতেছি না, আমরা আমাদের যা রিসোর্স আছে আমরা সবকিছু দিয়ে সর্বোচ্চ পরিমাণ খাদ্য তৈরি করতেছি। তার মানে কোনো দেশ যদি হচ্ছে খাবারে হচ্ছে স্বয়ংসম্পূর্ণ হয়, সে বললো আমার ফুড প্রোডাকশন দরকার নেই, আমার অনেক ধান হয়েছে, আমি হচ্ছে কাপড় তৈরি করবো আর ইউএসএ তে পাঠাবো। ইউএসএ বললো যে আমার হচ্ছে কাপড়ের খরচ বেশি হচ্ছে, আমি কাপড় তৈরি করব না, আমি হচ্ছে সাপোজ টেকনোলজি বা ফুড তৈরি করব আর এটা হচ্ছে পাঠায় দিব। তো এরকম হচ্ছে একটা, এই দুটা কেস দেখলাম। তারপরে বাকি কেসে দেখেন যে আমাদের যেহেতু একটা নির্দিষ্ট বাজেট বা টাকা আছে, সেটা দিয়ে আমরা যদি 1 টন খাদ্য তৈরি করি, তারপরে আমরা 14 টন কি করতে পারছি, বা 14 লাখ মিটার কাপড় তৈরি করতে পারতেছি। এরকম বিভিন্ন কম্বিনেশন আছে সি বিন্দুতে, ডি বিন্দুতে, এগুলো আমরা একটু গ্রাফে দেখার চেষ্টা করি। ঠিক আছে, ওকে। তাহলে এই অক্ষগুলোর নাম হচ্ছে আপনারা জানেন। ঠিক আছে, এইটাতে আমরা ধরে নিচ্ছি সাপোজ আমি এখানে খাদ্য তৈরি করব, আর এই পাশে আমি হচ্ছে বলছি আমি কাপড় বা বস্ত্র তৈরি করব। এগুলোর নাম আপনারা নিশ্চয় জানেন, এটাকে হচ্ছে ওয়াই অ্যাক্সিস বা ওয়াই অক্ষ বলা হয়, আর এইটাকে হচ্ছে আমাদের এক্স অক্ষ বলা হয়। প্রথমে হচ্ছে আমাদের ও বিন্দু বা জিরো এখানে। ঠিক আছে, তাহলে এই যে বি বিন্দুতে প্রথমে আমরা যদি খেয়াল করি, বা সরি এ বিন্দুতেই আসি, প্রথমে এ বিন্দুতে আমরা হচ্ছে কোনো খাদ্য তৈরি করব না, আমাদের খাদ্য হচ্ছে 0। ঠিক আছে, কিন্তু আমরা কাপড় তৈরি করতেছি 15। আচ্ছা, এই 15টা এদিকে উল্টে দিই, হ্যাঁ, তাহলে আমাদের গ্রাফটা সুবিধা হবে। আমি একটু চেঞ্জ করে দিই এটা, যেহেতু 15 এদিকে বেশি আছে। ঠিক আছে, তাহলে আমরা এই পাশেই হচ্ছে কাপড় নিচ্ছি ওয়াই অক্ষে, আর
যেহেতু আমাদের এদিকে 5 পর্যন্ত কম, এইখানে আমি খাদ্য নিলাম। তো সেটা আমরা হচ্ছে লক্ষ মেট্রিক টনে করতেছি না মিটারে করতেছি, সেটা একটা অবভিয়াসলি একক থাকবে। তাহলে এই বিন্দুতে দেখেন আমরা হচ্ছে কোনো প্রকার হচ্ছে মানে খাদ্য তৈরি করব না, আমরা ডিসাইড করে ফেলছি আমরা কোনো খাদ্য তৈরি করব না, আমরা শুধু হচ্ছে কাপড় তৈরি করব। তাহলে এটা হচ্ছে আমার 0। হ্যাঁ, তাহলে আমি দেখি যে কয়েকটা এখানে যদি পয়েন্ট নিয়ে নেই, যে আমার এখানে হচ্ছে 1 2 3 4 5। তো এই হচ্ছে প্রথম যখন আমাদের 1, তখন এটা দেখেন 14। আমি এটা কার্ভটা আগে এঁকে নিই, তাহলে একটু বোঝাতে সুবিধা হবে। ওকে, তাহলে আমরা যখন এই বিন্দুটা যখন চিন্তা করতেছি, ঠিক আছে, এই পয়েন্টটাতে দেখেন আমাদের যখন আমরা এই কম্বিনেশন গুলো দেখি, যে এই কম্বিনেশনটি কি দেখেন তো, এক্স এর মান 0, ওয়াই এর মান হচ্ছে কত 15, এই তো। বি বিন্দুতে কত 1 আর হচ্ছে কত 14। এরকম করে চিন্তা করবেন, তাহলে গ্রাফটা আঁকাতে সুবিধা হবে। তাহলে আমাদের যখন 0, তখন এই জায়গাটায় হচ্ছে আমাদের কত 15। যখন আমাদের 1, 1 জন্য হচ্ছে 14, এটাকে আমি 14 ধরতেছি, তাহলে এটাকে আমি এ বিন্দু বললাম, এইটাকে বলতেছি কি বি বিন্দু। এবার আমাদের সি সম্ভাবনা কত 2 এবং 12। যখন এখানে 2, সি বিন্দুতে হচ্ছে আমাদের 12। এরপরে যখন ডি বিন্দু 3, সাপোজ এই জায়গাটাতে, তখন আমাদের হচ্ছে মান কত 3 এর জন্য 9। যখন 4 নিচ্ছি, ই বিন্দুতে, তখন এটা হচ্ছে আমার 5। আর যখন আমি কোনো রকম হচ্ছে মানে কাপড় তৈরি করতেছি না, এই যে 5 যেটা এই বিন্দুতে, তখন হচ্ছে আমার 0। তার মানে আমরা এফ বিন্দুটাতে যদি বলি, তখন হচ্ছে আমার 5 এবং কত 0। তার মানে এই যে আমরা রেখাগুলো যা পাবো সবগুলো ড্র করলাম, সেটাকে আমাদের বলে উৎপাদন সম্ভাবনা রেখা। এখন এই উৎপাদন সম্ভাবনা রেখা নিয়ে আমাদের অনেক অ্যানালাইসিস আছে। প্রথমত, উৎপাদন সম্ভাবনা রেখার প্রত্যেকটা বিন্দু হচ্ছে ইফিশিয়েন্ট, ঠিক আছে। 1 নাম্বার কথা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখার এ বিন্দু বলেন, বি বিন্দু বলেন, সি বিন্দু বলেন, ডি, ই, এফ, সবগুলো ইফিশিয়েন্ট। এই প্রত্যেকটা হচ্ছে আমাদের ইফিশিয়েন্ট। বাট যদি কেউ বলে যে আমি এইখানে প্রোডাকশন করব, আমি একটা কালার চেঞ্জ করে নিচ্ছি, কেউ বললো আমি এই জায়গায় উৎপাদন করব, ঠিক আছে, এই জি বিন্দুতে আমি উৎপাদন করব, তাহলে সে কি করবে, এই এতটুক খাদ্য নিচ্ছে, এতটুক বস্ত্র নিচ্ছে, তার প্রোডাক্ট সে হচ্ছে এই জায়গাটা ইফিশিয়েন্টলি ব্যবহার করতেছে। কিন্তু খেয়াল করে দেখেন, সে চাইলে 5 জন্য এই বিন্দুতে গিয়ে এখানে আরো সে ব্যবহার করতে পারত, কিন্তু সে যেহেতু করতেছে না, এই জায়গাগুলো তার হচ্ছে ওয়াস্টেজ হচ্ছে, অপচয় হচ্ছে, ঠিক আছে, এই জায়গাটা হচ্ছে অপচয়, এই জায়গাটা কি হচ্ছে অপচয়। তার মানে এই বিন্দুটার কথা যদি বলি অপচয়। এখন কেউ যদি বলে এইচ আই বিন্দুতে আমি প্রোডাকশন করব, তাহলে বর্তমান যে অর্থনীতির গ্রোথ, বর্তমান যে হচ্ছে ইকোনমিক্সের গ্রোথ দেওয়া আছে, বা বর্তমান দেশের যে অবস্থা, এইখানে আই বিন্দুতে অর্জনযোগ্য, এখানে যাওয়া যাবে না, এখানে আমরা যেতে পারতেছি না। এখানে যেতে হলে আমাদের দেশের প্রোডাকশন বাড়াইতে হবে। তারপরে আমরা যদি প্রোডাকশন বাড়াইতে পারি, তখন আমরা সাপোজ এই নতুন করে আই বিন্দুতে যেতে পারবো, তখন আমরা এটাকে বলতেছি অর্জনযোগ্য হবে। কিন্তু এই বর্তমান এই সিচুয়েশনে, অর্থনৈতিক সিচুয়েশনে এখানে যাওয়া যাচ্ছে না। এখানে যদি যায়, তাহলে সেটা আমাদের ইকোনমিক গ্রোথ বোঝাচ্ছে, সেটা আমাদের ইকোনমিক গ্রোথ বা আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি বোঝাচ্ছে এই বিন্দুতে। তার মানে আমরা এই আই বিন্দুতে আপাতত যেতে পারছি না। আবার নিচের দিকে যদি হয়, এই বিন্দুতে যদি আসি, তাহলে আমাদের কি হচ্ছে অপচয় হচ্ছে। এইরকম বেসিক জিনিসগুলো আমরা উৎপাদন সম্ভাবনা সূচি, যখন এটা একটা টেবিল আকারে দেওয়া থাকে, সেটাকে বলা হয় সূচি, ঠিক আছে। আর যখন এই সূচি থেকে আমরা ইনফরমেশনগুলো নিয়ে আসি, সেটাকে বলা হয় উৎপাদন সম্ভাবনা রেখা। এই পর্যন্ত আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ক্লিয়ার? ক্লিয়ার হলে সি লিখেন, যদি কোনো প্রশ্ন থাকে তাহলে বলেন।
এই পর্যন্ত ক্লিয়ার? বুঝতে পারলে সি লিখেন, যদি কোনো প্রশ্ন থাকে বলেন। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি, কোনো প্রবলেম নাই। ওকে, এই পর্যন্ত ক্লিয়ার? ওকে, ঠিক আছে স্যার, আমি আপনাকে কিছু কোয়েশ্চেন দিয়েছিলাম। ওকে, আমরা এটা সলভ করে দিয়ে দিব। হ্যাঁ, আমি তো ক্লাসের প্রথমে আপনাকে বিষয়টা বললাম, আমরা সলভ করে দিব ইনশাল্লাহ। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে ইনশাআল্লাহ। জি। ওকে, তাহলে এখন আমরা এই জিনিসটা অলরেডি আমি আরো কিছু দেখাইতে চাইছিলাম, সেটা আমরা ইউজ করলাম না। জি, নাজমা আপু বলেন প্লিজ। আপনি হ্যান্ড রেজ করে রেখেছেন, কিছু বলবেন? আসসালামু আলাইকুম। ইসলাম, জি বলেন প্লিজ। স্যার, আমি আই বিন্দুটা বুঝি নাই। আচ্ছা, আই বিন্দুটা বোঝেন নাই? জি বলতেছি। আই বিন্দু হচ্ছে, তাহলে আমি এই যে যে ফাঁকা রেখেছি সেখানে যাই, আমি সবকিছু মুছে ফেললাম, শর্ট করে বুঝাই দিচ্ছি। দেখেন, আই বিন্দু হচ্ছে আমরা যেটা বললাম, আমাদের হচ্ছে এইরকম একটা আমরা উৎপাদন সম্ভাবনা রেখা হচ্ছে ড্র করলাম। আমরা উৎপাদন সম্ভাবনা রেখা নিয়ে এইটা আমাদের এইটা থেকে পসিবল। হ্যাঁ, এখন আই বিন্দু সম্ভবত বাইরে এখানে ছিল। তাহলে আপনার আমাদের ইকোনমিক্সের গ্রোথ ধরেন, এখন ধরেন সাপোজ 7%। আমাদের একটা অর্থনীতিকে আমরা ক্যালকুলেশন করে জিডিপি পাচ্ছি, কিন্তু এইখানে যেতে হলে আমাদের সাপোজ জিডিপি হতে হবে 10%। তার মানে আই বিন্দুতে আমরা বলতেছি যে আমরা আই বিন্দুতে যদি যেতে চাই, তাহলে আমাদের অর্থনীতি কি করতে হবে? প্রবৃদ্ধি বাড়াইতে হবে। আমাদের দেশ ডে বাই ডে ডেভেলপ করবে, ডেভেলপ করলে তখন আমরা যেতে পারবো। ক্লিয়ার? যিনি প্রশ্ন করেছিলেন ক্লিয়ার? ক্লিয়ার স্যার। ওকে, সরি। তাহলে আমরা এখন ছোট ছোট কিছু প্রশ্ন সমাধান করব। এটা আমি ক্লিয়ার করে দেই স্ক্রিনটা। ওকে, আমরা কয়েকটা প্রশ্ন সমাধান করব যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। সো লেটস সিট, এটা আমরা অলরেডি সমাধান করে ফেললাম। হ্যাঁ, এটা নিয়ে আমরা আরো গ্রাফিক্যালি বুঝাবো যে আমাদের অর্থনৈতিক সমস্যা বা আমাদের ফান্ডামেন্টাল প্রবলেম কয়টা। ফান্ডামেন্টাল প্রবলেম হচ্ছে তিনটা। একটা হচ্ছে আমরা বলছি আমরা কি প্রোডাক্ট তৈরি করব, কিভাবে উৎপাদন করব এবং কাদের জন্য করব। এটাকে আমরা বললাম যে হোয়াট টু প্রডিউস। হোয়াট টু প্রডিউস তার মানে এটা কিভাবে হবে, হাউ টু প্রডিউস। এরপর হচ্ছে ফর হোম টু প্রডিউস। এই কোশ্চিনটা আমরা একটু আগেও সমাধান করেছি। ওকে, তাহলে চলেন আমরা নেক্সট প্রশ্নটা দেখি। এটা তো আমরা অলরেডি করলাম, বর্ণনা করলাম। এবার আমরা ছোট ছোট কিছু কোশ্চিন সমাধান করব যেগুলো আপনাদের প্রশ্নে আসে। আমরা জানি ফাদার অফ দ্য ইকোনমিক্স কে? অ্যাডাম স্মিথ। তার দ্য ওয়েলথ অফ নেশন উনি বইটা যেটা লিখেছিলেন 1776 সালে, সালটা একটু মনে রাখবেন। অ্যাডাম স্মিথ একটা বই লিখছে, দ্য ওয়েলথ অফ নেশন অ্যান্ড ইনকোয়ারি ইনটু দ্য কজেস। এই পুরো বইটার নাম হচ্ছে, আপনারা মুখস্থ করার চেষ্টা করবেন। এই বইটা উনি 1776 সালে পাবলিশ করে আমাদের ইকোনমিক্সের একটা কি ফাউন্ডেশন তৈরি করে গেছে। মানে সে হচ্ছে আমাদের ইকোনমিক্সের জনক, অর্থনীতির জনক। আর তার বইয়ের নাম হচ্ছে কি? দ্য ওয়েলথ অফ নেশন। বইটা জেনে রাখবেন। এরপরে আমরা যদি আসি, ইকোনমিক্স ডে বাই ডে ডেভেলপ হয়েছে, অনেক বিখ্যাত ইকোনমিক্সটা এসেছেন। তো এর মধ্যে একজন হচ্ছে মার্শাল। মার্শালের বইয়ের নাম হচ্ছে দ্য প্রিন্সিপালস অফ ইকোনমিক্স। ঠিক আছে, দ্য প্রিন্সিপালস অফ ইকোনমিক্স, এই বইটা হচ্ছে মার্শালের লেখা। তারপরে আমরা হচ্ছে ব্যষ্টিক অর্থনীতি সম্পর্কে জানি। ব্যষ্টিক অর্থনীতি হচ্ছে আমাদের কি? মাইক্রো ইকোনমিক্স। আমরা যে কোর্সটা পড়তেছি এখানে হচ্ছে আমাদের অর্থনীতির এমন একটা শাখা যেখানে হচ্ছে ইন্ডিভিজুয়াল, ব্যক্তিকে নিয়ে আলোচনা করে। ঠিক আছে, ইন্ডিভিজুয়াল, একজন করে আলোচনা করে, হাউস হোল্ডকে নিয়ে আলোচনা করে।
আমাদের এক একজন হাউস হোল্ডকে নিয়ে আলোচনা করে, ব্যক্তিকে নিয়ে আলোচনা করে, একটা ফার্মকে নিয়ে আলোচনা করে, একটা খামার নিয়ে আলোচনা করে। আর এই সব জিনিসগুলো যখন একসাথে করব তখন সেটা আমরা মাইক্রোর পরিবর্তে ম্যাক্রো ইকোনমিক্স আলোচনা করব। তাহলে আমাদের অর্থনীতির যে শাখায় এই ছোট ছোট ক্ষুদ্র জিনিসগুলো ফার্ম বা হচ্ছে শিল্পকে পৃথকভাবে বা আলাদা আলাদাভাবে আলোচনা করা হয় তাকেই ব্যষ্টিক অর্থনীতি বা মাইক্রো ইকোনমিক্স বলে। ওকে, এখন আমরা যেটা দেখব যে ইকোনমিক্সকে আপনারা যখন এই কোর্সগুলো শেষ করবেন, পড়াশোনা শেষ করবেন, তখন আপনারা আস্তে আস্তে অর্থনীতি সংজ্ঞায়িত করার চেষ্টা করতে পারবেন। তাহলে অর্থনীতি সম্পর্কে সবচেয়ে ভালো যে সংজ্ঞাটা দিয়েছেন হচ্ছে প্রফেসর এল রবিন্স উনি একটা মানে ভালো সংজ্ঞা দিয়েছেন, ওনার সংজ্ঞাটা আপনারা জেনে রাখবেন। আচ্ছা, এবং ইনার সংজ্ঞাটাকে সর্বাধিক গ্রহণযোগ্য সংখ্যা হচ্ছে বলা হয় আর কি, এটা ডাবল হয়ে গেছে, সরি, এটা আমরা 7 নাম্বার কোশ্চিনটা অলরেডি পড়ে আসছি। আচ্ছা, আধুনিক অর্থনৈতিক জনক যদি বলেন তাহলে সে হচ্ছে স্যামুয়েলসন। আধুনিক অর্থনীতির জনককে আমরা বলবো পল স্যামুয়েলসন, ঠিক আছে? স্যামুয়েলসন হচ্ছে আধুনিক অর্থনীতির জনক। সমাজে কেন অর্থনৈতিক সমস্যার মানে হয় এটা আমরা বলেছি, আমরা মাইক্রো ইকোনমিক্সে সব কি আলোচনা করব, স্কারসিটি নিয়ে। ইংলিশগুলো নিয়ে ভয় পাবেন না, হ্যাঁ? যেমন আপনি পরীক্ষার খাতায় কেউ এই ডিফিনিশনটা লিখলো, কিন্তু আপনি যেখানে হচ্ছে সীমিত কথাটা আসলো সেখানে হয়তো ব্র্যাকেটে স্কারসিটি দিলেন, সে আপনার টিচার আপনার খাতাটা একটু ডিফারেন্সিয়েট অবশ্যই করবে, হ্যাঁ? যখন হচ্ছে দেখবেন যে একটা এই যে স্কারসিটি আসলো তখন একটু ব্র্যাকেটে আপনি ইংলিশটা দিয়ে সে হচ্ছে জিনিসটা দিলেন। এবার আমরা আসবো ইনভিজিবল হ্যান্ড নিয়ে, ঠিক আছে? ইনভিজিবল হ্যান্ড একটু সংক্ষেপে আজকে বলি যে আপনার ইকোনমিক্সে আপনারা তো মাত্র শুরু করতেছেন, আপনারা হচ্ছে ডিমান্ড পড়বেন, সাপ্লাই পড়বেন, এরপর হচ্ছে একটা ভারসাম্য বা ইকুইলিব্রিয়াম আসবে, বাজার ভারসাম্য। আপনি বাজারে যাচ্ছেন 5 টাকা দিয়ে একটা কলম কিনে নিয়ে চলে আসতেছেন, কিন্তু এই কলমটার কিভাবে মেকানিজম হচ্ছে, একটা কলমের দাম যদি 50 টাকা হয়ে যায় আপনি আসলেই কি কলমটা কিনবেন কিনা, বা যে কোম্পানি বানাচ্ছে সে তার সেল হবে কিনা, যদি সেল না হয় তাহলে তো তার লাভ হবে না, লাভ না হলে তার তো বিজনেস চলবে না। এবার আপনারও প্রয়োজন, আপনাকেও কিনতে হবে। তো এইটার হচ্ছে দরদাম হয়, কিভাবে দরদাম হয়ে হয়ে একটা নির্দিষ্ট জায়গাতে আসে, সেই জিনিসটাকে আমাদের হচ্ছে অ্যাডাম স্মিথ তার বইয়ে কি উল্লেখ করে গেছে যে অদৃশ্য হাত, ইনভিজিবল, যে আমাদের অর্থনীতিতে মানে এরকম মেকানিজম হচ্ছে, মেকানিজমের মাধ্যমে একটা হচ্ছে প্রাইস সেট হচ্ছে, সেটাকেই আমরা বলতেছি কি ইনভিজিবল হ্যান্ড। যে আমাদের ওপেন ইকোনমি, যেখানে আমরা ইন্টারন্যাশনাল ট্রেডে মানে জয়েন করব, আপনারা এটা পড়বেন যে ওয়াই সমান সমান সি প্লাস আই প্লাস জি, কনজামশন, ইনভেস্টমেন্ট, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার। হ্যাঁ, এটা থাকলে হচ্ছে ক্লোজড ইকোনমি, কিন্তু এর সাথে যখন এনএক্স, এক্সপোর্ট এবং ইম্পোর্ট চলে আসবে তখন সেটাকে ওপেন ইকোনমিক্স বলা হয়। তো এই যে মুক্ত বাজার অর্থনীতি বা হচ্ছে যেখানে বাণিজ্য হচ্ছে সেটার মাধ্যমে গভর্নমেন্ট কোনো হস্তক্ষেপ করবে না, চাহিদা এবং যোগান, ডিমান্ড এবং সাপ্লাইয়ের সমতার মাধ্যমে দাম নির্ধারণ হবে, সেটাকে ইনভিজিবল হ্যান্ড বলে। এগুলো